আগের পর্বে আমরা দেখেছিলাম যে জিউসি অনেকটা অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। ওই রাতে ইউ জিউসির সাথেই থাকে এবং ওর সেবা করতে করতে সেখানেই ঘুমিয়ে যায়। মাঝরাতে যখন জিউসির ঘুম ভাঙে, দেখতে পায় যে ওর পাশে ইউ শুয়ে রয়েছে। এতে তখন জিউসি ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তবে তখনই আবার ইউ এর ঘুম ভেঙে যায়। ইউ জিজ্ঞেস করে, তুমি উঠে গেছো? এখন তোমার কেমন লাগছে? জিউসি বলে, আগে থেকে ভালোই। ইউ বলে, তোমার পাওয়ার আমি 10 বছরের জন্য সিল করে দিয়েছিলাম, তারপরও তুমি ফোর্সফুলি নিজের পাওয়ার ইউজ করেছো, এই জন্যই তোমার এই অবস্থা। তুমি এটা কেন করতে গেলে? জিউসি তখন বলে, আমি সেই এভিল স্পিরিটকে দেখেছি যে এখনো হিউম্যান ফর্ম নিতে পারেনি, তবে লিনতাওয়ের উপরে অ্যাটাক করেছিল। যদি আমি ওই সময় লিনতাওকে না বাঁচাতাম, তাহলে হয়তো লিনতাও মরে যেত। ইউ বুঝতে পারে জিওসি আগের থেকে অনেকটা বদলে গিয়েছে, তাই কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে জিওসি ওকে আটকায় এবং বলে, আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। ইউ বলে, যেহেতু আমরা দুজন একসাথে থাকি তাই এর জন্য তোমাকে ধন্যবাদ দিতে হবে না। এরপর আমরা লিং এবং সোয়ানকে দেখতে পাই, যারা সংহে কান্ট্রিতে পৌঁছে গিয়েছিল। তবে ওরা দেখতে পায় এটা তো পুরো নষ্ট হয়ে গিয়েছে, মানে আশেপাশে কোনো মানুষ নেই। ওরা অনেকদিন আগে শুনেছিল এভিল স্পিরিট পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছে। লিং সোয়ানকে বলে, তুমি তো দেখতেই পাচ্ছ যে এখানে সব জায়গা নষ্ট হয়ে গিয়েছে। তোমার কি মনে হয় যে লর্ড ইউ এখানে থাকতে পারে? তাই তাড়াতাড়ি এখান থেকে চলো। তবে সোয়ানের কেন জানি মনে হচ্ছিল যে ইউ এখানেই আছে। আসলে ইউ এখানেই ছিল, তবে সেটা কোন জায়গা তোমরা একটু পরেই জানতে পারবে। এদিকে ইউ এসেছিল খাবার নিয়ে জিউসির জন্য। জিউসি এতে বেশ খুশি হয়, তবে ইউ ওর সাথে কোনো কথা বলছে না। এটা দেখে জিউসির মন খারাপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে যায়। তবে তখন ইউ ওকে থামিয়ে বলে, আমাদেরকে এখন সবকিছু ঠিক করে নেওয়া উচিত। এদিকে লিং যখন সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, তখনই একটি তলোয়ার এসে ওকে মারতে যায়। তবে সময় মতো সোয়ান এসে লিংকে বাঁচিয়ে নেয়। ওরা ওখানে একটি এভিল স্পিরিটকে ধরে। তবে দেখা যায় এটা শুধুমাত্র একটি মানকি স্পিরিট ছিল। এদিকে জিউসি এবং ইউ সংহে ব্রিজে আসে এবং দেখা যায় সেখানে একটি ব্যারিয়ার দেওয়া, এবং এই ব্যারিয়ারের কারণে ওরা বাইরে যেতে পারছে না। আর ওই এভিল স্পিরিট হয়তো বাইরে কোথাও আছে। যেহেতু ওদের পাওয়ার সিল করা ছিল, তাই ওরা এটা ভাঙতেও পারবে না। জিউসি বলে, এটা ভাঙার শুধুমাত্র দুইটা উপায় রয়েছে। এক হলো আই ফরমেশন ইউজ করা, এবং দ্বিতীয় হলো যে এই ব্যারিয়ার বানিয়েছে মানে ওই এভিল স্পিরিটকে মেরে ফেলা, এবং এটাই সবচেয়ে সহজ উপায়। তবে যেহেতু ওদের পাওয়ার সিল করা, এই কারণে ওরা হয়তো এটা করতে পারবে না। তবে ইউ তখন বলে, আমাদেরকে যে করেই হোক ওই এভিল স্পিরিটকে মারতে হবে। এদিকে লিং এবং সুয়ান ওই মানকি স্পিরিটকে বেঁধে রেখেছিল। ওরা মনে করছিল হয়তো এটাই সেই এভিল স্পিরিট। তবে মানকি স্পিরিট ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে ও কোনো এভিল স্পিরিট না, কিন্তু ওরা সেটা মানতে রাজি হয় না। এতে তখন ওই মানকি বলে, আমাকে চেক করেই দেখুন না যে আমি কোনো এভিল স্পিরিট কিনা। সুয়ান চেক করে বুঝতে পারে যে মানকি সত্যি কথা বলছে, ও কোনো এভিল স্পিরিট না, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। তবে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, কারণ পুরো গ্রামই তো ধ্বংস হয়ে গিয়েছে। এতে ওই মানকি বলে, আমি এখানে পিস ব্লুসুম গার্ডেনের খোঁজে এসেছিলাম। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেলেও শুধু ওই গার্ডেনই একমাত্র যেখানে অনেকগুলো মানুষ বেঁচে আছে। হয়তো তুমি যাকে খুঁজছো তাকে সেখানে গেলেই পাওয়া যাবে। সুয়ান বলে, তো সেটা কোন জায়গায়? মানকি বলে, সেটা তো আমিও জানি না, আমি তো নিজে এখানে খুঁজতে এসেছি। এবার সুয়ানের মনে হচ্ছিল হয়তো ইউ ওই জায়গায় রয়েছে, তাই যে করেই হোক ওকে পিস ব্লসম গার্ডেন খুঁজতে হবে। লিং বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? একজন কাল্টিভেটর হয়ে তুমি এসব আজগুবে কথায় কেন বিশ্বাস করছো? তবে সুয়ান বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি নিজের মিশন একাই কমপ্লিট করব। কিন্তু লিং এখানে সোয়ানকে ছেড়ে যেতে রাজি হয় না। পরের দিন আমরা লিনতাও এবং তার মাকে দেখতে পাই, যারা একটি হোটেলে খাবার খেতে আসে। সেখানে কিছু লোক বলা বলি করছিল কাল নাকি লিনতাওয়ের উপরে এভিল স্পিরিট অ্যাটাক করেছিল। তবে লিনতাওয়ের মা এসব কিছু অস্বীকার করে এবং বলে সব মিথ্যা কথা। তবে লোকগুলো বলে, প্লিজ আমাদেরকে বলো যে তুমি কি করে নিজের ছেলেকে বাঁচালে, তাহলে আমরাও হয়তো এভিল স্পিরিটের হাত থেকে বাঁচতে পারবো। তখনই সেখানে জিউসি চলে আসে। জিউসিকে দেখে লিনতা ওর কাছে গিয়ে বলে, আঙ্কেল প্লিজ আমাকেও সেরকম ম্যাজিক শেখাও, যেভাবে কাল তুমি আমাকে বাঁচিয়েছিলে। এটা ওই লোকগুলো শুনতে পায়। লিনতাওয়ের মা ওকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যায়। তবে ততক্ষণে ওই লোকগুলো এগুলো শুনে ফেলেছিল এবং একে অপরের সাথে কানাঘুষো করছিল। জিউসি যখন সেখান থেকে বেরিয়ে আসে, তখন লিনতাওয়ের মা সেখানে ওর জন্য অপেক্ষা করছিল এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি একজন ইমমর্টাল?
যদি তাই হয়ে থাকবে তাহলে সেদিনকে আমার স্বামীকে কেন বাঁচালে না? এর উত্তরে জিউসি কিছুই বলতে পারে না, শুধু বলে আমাকে ক্ষমা করে দিও। তবে লিন্দাওয়ের মা বলে, যদিও তুমি আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী না, তারপরও আমি যখন তোমাকে আমার চোখের সামনে দেখি তখন আমার স্বামীর মৃত্যুর কথা আমার বারবার মনে পড়ে। এই কারণে তুমি আজ থেকে আমার থেকে এবং আমার ছেলে থেকে দূরে থাকবে। এটা বলে সেখান থেকে লিন্দাওয়ের মা চলে যায়। জিউসি অনেকটা কষ্ট পেয়েছিল, তখন সেখানেই ও আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি এখন রিগ্রেট করছো যে সেদিনকে মিস্টার লিনকে বাঁচাতে পারলে না? এরপর আমরা রাতের বেলা সিন দেখতে পাই, যেখানে দুইজন লোকের উপরে এভিল স্পিরিট অ্যাটাক করেছিল। ওখানে থাকা একজন লোককে ওই এভিল স্পিরিট নিয়ে যায়, তবে আরেকজন লোককে নিতে পারে না। ততক্ষণে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। তবে ওই লোকটির ভিতরে কিছু এভিল স্পিরিট ঢুকে গিয়েছিল, যার কারণে সে ছটফট করছিল। তখন সেখানে ওই ডেমন হান্টার চলে আসে এবং লোকটির ভিতর থেকে এভিল স্পিরিট বের করে নেয়। এরপর আমরা সুয়ানকে দেখতে পাই যে একটি মর্গে চলে আসে এই মর্গটা সার্চ করার জন্য। যখন ও ভিতরে ঢোকে তখন সেখানে জিউসিকে দেখতে পাই। এখানে জিউসিকে দেখে অবাক হয়ে যায় এবং জিউসি পিছু নিয়ে ভিতরে চলে যায়। তবে তখন সেখানে জিউসি উধাও ছিল, ও জিউসিকে আর দেখতে পায় না। আমরা জিউসিকে দেখতে পাই যে ওই মর্গের ভিতরে তো ছিল, তবে সেটা অন্য জায়গা ছিল। সুয়ান বুঝতে পারে হয়তো কিছুক্ষণের জন্য পিস ব্লসম গার্ডেনে ঢুকে পড়েছিল, এই কারণে জিউসিকে সেখানে দেখতে পেয়েছে। এবার যে করেই হোক ওকে পিস ব্লসম গার্ডেন খুঁজে বের করতে হবে। এদিকে জিউসি মর্গে সেই লাশগুলো দেখতে এসেছিল, তবে লাশের ভিতরে থাকা এভিল স্পিরিট ওর উপরে অ্যাটাক করে দেয়। এতে জিউসি নিজের পাওয়ার ইউজ করে তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু তখনই সেখানে সেই ডেমন হান্টার চলে আসে এবং মনে করে জিউসি হয়তো এভিল স্পিরিট, তাই জিউসিকে সে বন্দি করার চেষ্টা করে। ইউ সেখানে এসে জিউসিকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এরপর আমরা জিউসিকে দেখতে পাই যে একটি ঝর্ণার পাশে বসে কাল্টিভেশন করছিল। তখন সেখানে একটি বাচ্চা ছেলে আসে যে জিউসিকে ডাকতে শুরু করে, তবে জিউসি তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখনই সেখানে পুই ওয়ান, লং ইউয়ান এবং ইয়ংশু চলে আসে। এরপর জিউসিকে হ্যাভেনে ফিরিয়ে আনা হয়। ডক্টর চেক করে বলে জিউসি এখন ঠিক আছে, তবে যতক্ষণ না তার ভিতরের অভ্যন্তরীণ স্পিরিটগুলো ফিরিয়ে আনা হবে ততক্ষণ তার জ্ঞান ফিরবে না। আমরা লিমুর জন্য অপেক্ষা করতে পারি। লং ইউয়ানের অনেক রাগ হয়ে যায় এবং বলে, এবার আমি জিংইউ সেক্ট পুরো ধ্বংস করে দেব। এটা বলেই লং ইউয়ান সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সুয়ান এবং লিং এর কাছে একটি চিঠি আসে যেখানে লেখা ছিল জিংইউ সেক্ট বিপদে আছে, তাই ফিরে আসতে হবে। সুয়ান লিংকে ফেরত যেতে বলে, ও একাই সবকিছু সামলে নেবে। তবে লিং এর এতে মন খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইউ জিউসির অনেকটা কেয়ার করছে। আসলে এর ভিতরেই জিউসির স্পিরিট ছিল, মূলত ওটা ছিল অন্য একটা বডি যেখানে জিউসির স্পিরিট ছিল না। রাতের বেলা জিউসি জ্ঞান ফেরে। জিউসি মনে করেছিল যে এভিল স্পিরিট হয়তো অনেক কমজোর, তবে এখনো বুঝতে পারছে এভিল স্পিরিটকে এতটা সোজাভাবে নেওয়া ওর উচিত হয়নি। ইউ বলে, পরের বার থেকে যখনই যাবে আমাকে বলে যাবে, এভাবে একা গেলে তুমি বিপদে পড়তে পারো। দেখো আজকেও তো বিপদেই পড়েছ। জিউসি ইউকে আরও জানায় যে ও সুয়ানকে দেখেছিল ওই মর্গে, তবে হঠাৎ করে সুয়ান যেন ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ইউ বলে, সুয়ান কি করে এখানে আসবে? হতে পারে ও এভিল স্পিরিট তোমাকে পথভ্রষ্ট করার জন্য এটা করেছিল। জিউসি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এটাই হবে। এরপর ইউ সেখান থেকে খাবার আনার জন্য যাচ্ছিল, তবে জিউসি ওকে থামায় এবং বলে 10 বছরের জন্য আমি তোমাকে এখানে সিল করে রেখে গিয়েছিলাম, তবে যাওয়ার আগে আমি তোমার জন্য দাসী এবং অনেকগুলো টাকাও রেখে গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে মানুষদের জীবনে এত কিছু বিপদ আসতে পারে। এটাও বুঝতে পারিনি মানুষদের জীবন এত কঠিন হয়। হয়তো এই 10 বছর তুমি অনেক কিছু সহ্য করেছো। ইউ চুপ থাকে এবং ও মন খারাপ করে ফেলে। এরপর ইউ যখন রান্না করছিল মন খারাপ করে ভাবতে থাকে, হ্যাঁ সত্যি ওই 10 বছর ওর অনেক কষ্টে কেটেছিল, এমনকি লোকজন তো ওকে পিটিয়েও ছিল। রাতের বেলা আমরা ইউকে দেখতে পাই যে কিনা একটি টুপি সেলাই করছিল লিনতাওয়ের জন্য, কারণ লিনতাওয়ের টুপিটি পুরনো হয়ে গিয়েছে। তখন সেখানে জিউসি আসে কথা বলার জন্য। জিউসি ইউকে সেলাই করতে দেখে বলে যে 10 বছর আমি তোমাকে এখানে রেখে গিয়েছিলাম, সেই 10 বছরে মনে হয় তুমি এগুলো শিখেছ। উত্তরে ইউ কিছু বলে না এবং বলে, তুমি কি বলতে এসেছো সেটা বলো। জিউসি বলতে শুরু করে যে প্রায় 6 বছর হয়ে গিয়েছে ওরা এখানে আছে, তাও আবার মানুষদের সাথে এবং মানুষদের মতোই। এখন জিউসি বুঝতে পারছে যে ইউ সত্যিই বলেছিল যে মানুষদের জীবন খুবই কঠিন। আগে জিউসির রাগ হতো যখন ইউ মানুষদেরকে সাহায্য করত,
তবে এখন জিওশিও ইউ এর ফিলিংস বুঝতে পারছে, কারণ ও নিজেও মানুষদেরকে অনেক সাহায্য করেছে। এগুলো বলেই জিওশি ইউ এর কাছে হার স্বীকার করে এবং বলে, কিন্তু আমি জানতে চাই ওই 10 বছরে তোমার সাথে কি এমন হয়েছিল এবং তুমি আমাকে কেন এত বেশি ঘৃণা করো। ইউ বলে, কারণ ওই 10 বছর আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তবে সেগুলো এখন অতীত, ওগুলো এখন না তুললেই নয়। যদিও তুমি জানতে চেয়েছো, আমি তোমাকে পরে বলবো যখন আমরা ওই এভিল স্পিরিটকে ধরে ফেলবো। জিওশি এতে রাজি হয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসে। তবে দেখা যায় জিওশির শরীর আবারও খারাপ হয়ে যায়। মাঝরাতে দেখা যায় যে ওই ডেমন হান্টার ওদের বাড়িতে আসে অনেকগুলো লোককে নিয়ে, কারণ ডেমন হান্টার এখনও মনে করেছিল জিওশি একজন এভিল স্পিরিট। সবাই মিলে জিওশিকে ধরতে যায়, তবে তখন ইউ ইচ্ছা করে ওদেরকে একটি ফরমেশনের ভিতরে আটকে ফেলে এবং জিওশিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওরা পালিয়ে একটি টেম্পলে যায় এবং এটাই হচ্ছে সেই টেম্পল যেখানে ওরা মানুষদের নিয়মে প্রথমবার বিয়ে করেছিল। জিওশি এই কথা তোলে, তবে ইউ বলে, আমি অনেক ক্লান্ত, তাই এখন কথা বলো না। এরপর আমরা লিংকে দেখতে পাই যে যাচ্ছিল, তবে তখনই কেউ একজন ওকে বন্দি করে ফেলে। দেখা যায় সেখানে ফানজিয়াও এসেছে। তখন সেখানে ইয়ংশু চলে আসে অনেকগুলো সৈন্য নিয়ে। মূলত ওরা লিংকে ধরার জন্যই এই ফোন দিয়ে এঁটেছিল। লিং বলে, তোমার মতো বাবা যেন কারণ না হয়। তবে ফানজিয়াও বলে, এটা আমি তোমার ভালোর জন্যই করেছি। এদিকে ইউ হঠাৎ করে ঘুমের মধ্যে কিছু একটা টের পায় এবং সোজা ওই মর্গে চলে আসে। ওই মর্গের ভিতরে সেই এভিল স্পিরিট ছিল, যেটার সাথে ইউ লড়াই করতে শুরু করে। এই এভিল স্পিরিট কিন্তু এখনো হিউম্যান ফর্মে আসতে পারেনি, যেহেতু ও ধোয়ার মতো ছিল, তাই ইউ ওকে কিছুই করতে পারছিল না। এভিল স্পিরিট বলে, চেষ্টা করে লাভ নেই, তুমি আমার কিছুই করতে পারবে না। ইউ রেগে গিয়ে বলে, তুমি আমার শক্তি নিয়ে প্রশ্ন তুলো না, আমি এক্ষুনি দেখাচ্ছি যে তোমাকে আমি কিভাবে শেষ করি। এটা বলে ইউ একটা টেকনিক ইউজ করতে থাকে। তবে এই টেকনিক ইউজ করে যদি এভিল স্পিরিটকে মারে, তাহলে নিজেও সাথে সাথে মারা যাবে। তখন সেখানে জিওশি চলে আসে এবং ইউকে এটা করতে নিষেধ করে। ইউ বলে, এটাই সুযোগ এভিল স্পিরিটকে মারার। তবে জিওশি ওকে কিছুতেই এটা করতে দেবে না, কারণ এটা করলে ও তো মারা যাবে, তাই ওকে থামিয়ে দেয়। সাথে সাথে এভিল স্পিরিট সেখান থেকে পালিয়ে যায় আর ইউ অনেকটা আহত হয়ে যায়। জিওশি নিজের পাওয়ার দিয়ে ইউকে হিল করার চেষ্টা করে, তবে ইউ বলে, সব করে লাভ নেই, কারণ তুমি যে সময় আমাকে সিল করে চলে গিয়েছিলে সেই সময় আমার বডির চিহাই এবং ইন্নার কোর নষ্ট হয়ে গিয়েছিল। এখন যতই আমার দেহে পাওয়ার পুশ করার চেষ্টা করো না কেন, সেগুলো সব বেরিয়ে যাবে। এবং 300 বছর আগে সবাই মনে করেছিল যে হয়তো ইউ মারা গিয়েছে, তবে ইউ মারা যায়নি, বরং শুধু ওর বডি নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ইউ লি চিংইউকে পায়, যে কিনা প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা গিয়েছিল। ইউ তখন লি চিংইউর বডিতে আশ্রয় নেয় এবং জিংইউর সেক্টে থাকতে শুরু করে। যেহেতু এটা শুধুমাত্র একটি মর্টালের বডি ছিল, তাই আর বেশিক্ষণ ইউ বাঁচবে না। এটা শুনে জিওশি কিছুতেই মানতে পারছিল না। জিওশি বলে, তুমি কেন নিজের জীবন এরকম বিপদে ফেলতে গেলে শুধুমাত্র এইখানের মানুষজনকে বাঁচানোর জন্য? তবে ইউ বলে, আমি শুধু তাদেরকে বাঁচানোর জন্য নয়, বরং তোমার জন্য এটা করতে গিয়েছি, কারণ ওই এভিল স্পিরিট মারা গেলে এখানে থাকা ব্যারিয়ারটি নষ্ট হবে এবং তুমি আবারও হ্যাভেনে ফেরত যেতে পারবে। আমি চাই না যে তুমি কোনো বিপদে পড়ো। ইউ আরও বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে সব সময় আমার সাথে থাকবে, কোনো সময় আমাকে ছেড়ে যাবে না, কিন্তু ওই সময় তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এমনকি আমার পাওয়ারও সিল করে গিয়েছিলে। ইউ বলে, এবং আমি সেই সকল মানুষদেরকে অনেক ঘৃণা করি যারা নিজেদের কথা দিয়ে কথা রাখে না। ইউ এর শরীর ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। ইউ বলে, ওর হাতে আর বেশি সময় নেই, তবে জিওশি এটা কিছুতেই হতে দেবে না। জিওশি নিজের ভিতরে থাকা লাইফ প্রোটেক্টিং পাল বের করে এবং সেটা ওকে দিতে যায়। তবে ইউ আটকে বলে, এটা তো তোমার স্পিরিটকে রক্ষা করে, এটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তোমার অভ্যন্তরীণ স্পিরিট এবং মানুষদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তবে জিওশি যে কোনোই মতে ইউকে বাঁচাতে চায়, তাই জোর করে সেই পার্লটি ওর ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর জিওশি সোজা চলে যায় সেই এভিল স্পিরিটকে মারার জন্য। ও এতটাই রেগেছিল যে একবারে সেই এভিল স্পিরিটকে মেরে দেয়। তবে দেখা যায় সেই ব্যারিয়ার এখনও ভাঙেনি। এটাতে জিওশি বুঝতে পারে হয়তো এভিল স্পিরিট এটা করেনি, বরং অন্য কেউ করেছে। তখনই সেখানে ওই ডেমন হান্টার চলে আসে এবং এর মতলব একদমই ভালো ছিল না। এরপর আমরা সোয়ানকে দেখতে পাই, যার কাছে ওই মানকি স্পিরিট আসে এবং বলে যে ও পিস ব্লুসুম গার্ডেন খুঁজে পেয়েছে। সোয়ান জিজ্ঞাসা করে কোথায়। মানকিটি তখন সামনে আঙ্গুল দিয়ে দেখায়। এদিকে ওই ডেমন হান্টার জিওশিকে বন্দি করে রেখেছিল। সবাই বলছিল যে এটাই এভিল স্পিরিট, ওকে মেরে ফেলা হোক।
তবে লিনতাও এটা সহ্য করতে পারছিল না। লিনতাও বলতে থাকে যে আঙ্কেল কিছুতে এভিল স্পিরিট হতে পারে না। তবে ওই ডেমন হান্টার তখন একের পর এক থান্ডার স্ট্রাইক জিউসির বডিতে মারছিল। যেহেতু ওর বডিতে সেই লাইফ প্রোটেক্টিং পাল ছিল না, এই কারণে জিউসি অনেক কষ্ট হচ্ছিল। লিনতাও এটা সহ্য করতে পারে না এবং সোজা জিউসির কাছে চলে যায়। তখনই ওকে আবার একটা থান্ডার স্ট্রাইক মারা হয়, যার ফলে লিনতাও সেখানেই মারা যায়। লিনতাওর মা এতে অনেক কান্না করতে থাকে। সবাই এরপর জিউসির উপরে আরও ক্ষেপে যায় এবং জিউসিকে মেরে ফেলতে বলে। জিউসি হাসতে থাকে এবং বলে, এভিল স্পিরিটকে তো আমি অলরেডি মেরে ফেলেছি, তারপরও ব্যারিয়ার ভাঙিনি। এর মানে এভিল স্পিরিট নয়, বরং অন্য কেউই আমাকে মারার ফোন দিয়ে এঁটেছে, যে কিনা এই 6 বছর ধরে আমার সাথেই থেকেছে। তখনই সেখানে ইউ চলে আসে এবং ইউ এর মুখে আমরা একটি ডেভিল স্মাইল দেখতে পাই। ইউ কিন্তু চারদিকে সময় থামিয়ে দিয়েছিল। ইউ জিউসিকে বলে, কার এত বড় সাহস হতে পারে যে হ্যাভেনলি লর্ড ডাচিংকে মারতে যায়, শুধুমাত্র আমি ছাড়া। জিউসি বলে, তার মানে এই 6 বছর তুমি আমার উপরে এত দয়া দেখালে, এত ভালো ব্যবহার করলে, এই সব কিছুই নাটক ছিল। তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে আমাকে সোজাসুজি না মেরে এত কষ্ট দিয়ে মারতে চাচ্ছ। ইউ বলে, হ্যাঁ, কারণ তুমি কাজটাই এমন করেছো। জিউসি এটাও বুঝতে পারে এতদিন ওরা যে সঙ্গে কান্টিতে ছিল সেটা আসলে শুধুমাত্র একটা ইলিউশন ছিল। এটা ভেবেই অবাক হয় যে এতদিন যে মানুষগুলোর সাথেও থেকেছে সবাই শুধুমাত্র একটা ইলিউশন ছিল, যেটা ইউ তৈরি করেছিল। জিউসি ইউকে বলে, তুমি আমাকে একেবারের জন্য মেরে কেন ফেললে না, এত কষ্ট কেন দিতে গেলে? ইউ বলে, কারণ তোমাকে মারা এত সোজা না, তুমি অনেক শক্তিশালী, তাই আমি তোমাকে এখানে এনেছি। প্রথমে তোমার পাওয়ার সিল করেছি, এরপর তোমার থেকে তোমার লাইফ প্রোটেক্টিং পাল্টিও নিয়ে নিয়েছি। এটা বলে সে পাল্টি সেখানে ধ্বংস করে দেয়, যার ফলে জিউসি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং রক্ত বমি করতে শুরু করে। ইউ এর কথা শুনে জিউসি বুঝতে পারে আসলে লিনতাওর যে মা সেটা আসলে ইউ, যে 10 বছর ওকে এখানেও রেখে গিয়েছিল, সেই 10 বছরের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র মিস্টার লিনই ইলুশন ছিল। জিউসি জিজ্ঞেস করে, তাহলে লিনতাও কি সত্যি ছিল? লিনতাও আসলে কে? ইউ বলে, তুমি এখনো বুঝতে পারোনি? লিনতাও হচ্ছে আমার এবং তোমার সন্তান। এটা শুনে জিউসি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। জিউসি বলতে থাকে, তুমি মিথ্যা কথা বলছো, এটা কিছুতেই হতে পারে না। তবে ইউ বলে, এটাই সত্যি এবং এখন তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে। এটা বলে ইউ তখন নিজের তলোয়ার তুলে নেয় এবং জিউসির বুকে সেটা ঢুকিয়ে দেয়। জিউসি বলে, তবে একবার আমাকে বলো আমাদের ছেলে কোথায়? ইউ চিৎকার করে বলে, তুমিই তাকে মেরে ফেলেছো। এটা শুনে জিউসি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এবং অনেকটা ভেঙে পড়ে। জিউসি কষ্টে চিৎকার করতে থাকে, যার কারণে ইউ দূরে ছিটকে পড়ে। ইউ এবার যাচ্ছিল ওকে মারার জন্য, তবে কিছুতেই পারছিল না। তাই ইউ তখন নিজের ইয়াং ফায়ারের শক্তি জাগিয়ে তোলে এবং ধীরে ধীরে জিউসির দিকে এগিয়ে গিয়ে জিউসিকে জড়িয়ে ধরে আর বলে, চলো দুজন একসাথে মারা যায়। মানে ও চাচ্ছিল দুজন একসাথে এভাবে পুড়ে মারা যাবে। তবে হঠাৎ সেই ইলিউশন ভেঙে যেতে শুরু করে এবং দুজনের স্পিড সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে আমরা লং ইউয়ানকে দেখতে পাই যে জিংইউন সেক্টের উপরে অ্যাটাক করেছিল, সবাইকে মেরে আহত করে দেয়। মেংজু সবার এই অবস্থা দেখে নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ ওই হচ্ছে এখানকার সিনিয়র স্টুডেন্ট, ও থাকতে কেউ কি করে এভাবে আঘাত পেতে পারে। তাই তখন লং ইউয়ানকে বলে, যদি মরার হয় তাহলে আগে আমিই মরব, কারণ জিংইউন সেক্ট রক্ষা করা আমার দায়িত্ব। এটা বলে ও লং ইউয়ানকে আবারও যুদ্ধের জন্য আহ্বান জানায়। লং ইউয়ানও রেগে যায় এবং একের পর এক থান্ডার স্ট্রাইক ওর উপরে মারতে থাকে। লিমু আটকানোর চেষ্টা করলে লিমুকে বন্দি করে ফেলা হয়। এরপরই আমরা হোয়াইট স্নেককে দেখতে পাই, যার পাশে ইউ এর আসল বডি ছিল। তখনই ইউর ভিতরে স্পিড ফিরে আসে এবং ও বুঝতে পারে জিংইউন সেক্টের কোনো ক্ষতি হয়েছে। এদিকে লং ইউয়ান মিংচুকে মেরে ফেলতেই যাবে, তখনই সেখানে ইউ চলে আসে এবং লং ইউয়ানকে বন্দি করে ফেলে। লং ইউয়ান ইউকে দেখে রেগে যায়, তবে ইউ বলে, যদি তুমি এখন এখান থেকে না যাও তাহলে তোমাকে মেরে ফেলবো। পরের সিনে দেখা যায় লং ইউয়ান চলে গিয়েছিল এবং মেংচুকে হিল করছিল ইউ। ইউ এরপর বাইরে বেরিয়ে আসে। সেক্টের সকল স্টুডেন্ট এবং মাস্টাররা ওকে গ্রিটিং করে। ইউ সবাইকে আদেশ দেয় যাতে ভালোভাবে জিংইউন সেক্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা হয় এবং চারদিকে সিকিউরিটি আরও বেশি বাড়িয়ে দিতে বলে। এরপর সবাই সেখান থেকে নিজের কাজে চলে যায়। এদিকে জিউসির বডিতেও জিউসির স্পিরিট ফেরত চলে এসেছিল, তবে জিউসি অনেকটা দুর্বল ছিল।
লং ইউয়ান রেগে জিউসিকে বলে, আপনি শুধু একবার আদেশ করুন, আমি নিজে গিয়ে ওই শিলিংকে মেরে ফেলবো। তবে জিউসি ওদেরকে নিষেধ করে এবং বলে, খবরদার ওকে কেউ টাচ করারও চেষ্টা করবে না, এসব কিছু ঠিক করার দায়িত্ব আমার। এদিকে লিং কোনো মতে ছাড়া পেয়ে ইউ এর সাথে দেখা করতে আসে। ইউ বলে, আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ না আমি ফেরত আসবো ততক্ষণ জিংইউন সেক থেকে কোথাও যাবে না। লিং তখন খুলে বলে যে ওর সাথে আসলে কি হয়েছিল, কিভাবে ওর বাবাকে ট্র্যাপ করে ফাঁসিয়েছিল। ইউ বলে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর লিং সেখান থেকে চলে গেলে সেখানে সুয়ান আসে, কারণ ও জানতে পেরেছিল যে ইউ ফেরত চলে এসেছে। সুয়ান বলে, আমি আপনাকে কি বলবো, জিং ইউ নাকি লর্ড শিলিং ইউ? এতে ইউ বলে, তুমি আমাকে যে কোনো কিছুই বলতে পারো, কারণ আমি দুটোই। সুয়ান বলে, এই 11 বছর ধরে আপনি যে এই সেক্টে ছিলেন এই সব কিছুই কি নাটক ছিল শুধুমাত্র? ইউ বলে, হ্যাঁ, এসব কিছুই আমার প্ল্যানের একটা অংশ ছিল। ইউ বলে, যেহেতু তুমি আমার জন্য সবসময় লয়াল ছিলে, এই কারণে আমি তোমাকে কিছু বলছি না। তুমি আমার সাথে এভাবে কথা বলার পরও শেষবারের মতো আমি যখন তোমাকে 9 হেভেনে দেখেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে তোমার মধ্যে অনেক পাওয়ার চলে এসেছে, তবে তোমার পাওয়ার তো নষ্ট হয়ে গিয়েছিল। তুমি এত পাওয়ার কোথা থেকে পেয়েছো? এতে সুয়ান তখন ওকে বলে দেয়, জিংশান নামে একটি লোক নিজের সকল পাওয়ার ওকে দিয়ে দিয়েছে। এখানে ইউ এর কথা শুনে আমরা বুঝতে পারি যে ও জিংশানের বিষয়ে আগে থেকেই জানতো। এদিকে আমরা দেখতে পাই চিংমান এখনো নিজের মায়ের উপরে রাগ করে রয়েছে এবং কোনো কথাই বলছে না। চিংমান ঘুমিয়েছিল, এখানে ওর মা এসে বলে, আর কতদিন আমার উপরে রাগ করে থাকবে? দেখো, যদি মিংচু তোমাকে সত্যিই ভালোবাসতো তোমার সাথে তো দেখা করতে আসতো, কিন্তু সে একবারও আসেনি। এগুলো বলতে বলতে যখন সে চিংমানের গায়ে হাত দেয় তখনই দেখা যায় চিংমান একটা পুতুলে পরিণত হয়। আসলে চিংমান সেখান থেকে পালিয়েছে। এদিকে ইউ সুয়ানকে বলে, আমি যখন জিউসিকে নিয়ে ইলিউশনের ভিতরে ছিলাম তখন জিউসি নাকি তোমাকে একবার দেখেছিল, এটা কি সত্যি? সুয়ান বলে, হ্যাঁ, আমিও তাকে দেখেছিলাম, তবে হঠাৎ করে সে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। ইউ অবাক হয়ে যায়, কারণ যতক্ষণ না ও চাচ্ছে ততক্ষণ ওর ইলিউশনের ভিতরে কেউ ঢুকতে পারবে না। তখনই সুয়ান ওকে কিছু পাথরের টুকরো দেখায়। মূলত এটা কিছু ভাঙা বিশেষ স্তম্ভের টুকরো ছিল, যেগুলো সুয়ান সেই সংহে কান্ট্রিতে পেয়েছিল, যেটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। তো এখানে ইউ জিজ্ঞেস করে, তুমি এই স্তম্ভের বিষয়ে কি করে জানলে? সুয়ান বলে, কারণ আমি এগুলোর বিষয়ে বইতে পড়েছি। ইউ বলে, কিন্তু তুমি আমার আরেকটা প্রশ্নের উত্তর দিলে না, তুমি সেই ইলিউশনের ভিতরে কি করে গেলে? তবে তখনই ওরা বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। আসলে চিংমান এসেছিল, তবে জিয়াং ওকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তখন সেখানে ইউ চলে আসে। ইউকে দেখে চিংমান বলে, আরে তুমি তো সেই শীর্ষ, আমার জন্য যে আঘাত পেয়েছিল, তো তুমি এখন কেমন আছো? তোমার আঘাত কি সেরেছে? আর তুমি আমার তরফ থেকে মিংচুকে গিয়ে বলো যে আমি তার সাথে দেখা করতে এসেছি। যদি তুমি আমার এই কাজটা করে দাও তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এটা বলতে বলতেই চিংমান ইউ এর শরীরে হাত দেয়, তবে তখনই একটি ঝটকা খায়। এতে চিংমান পুরো অবাক হয়ে যায়। ইউ কিছু না বলে জিয়াংকে বলে, যাও মিংচুকে ডেকে আনো। এটা বলে ইউ সেখান থেকে চলে যায়। এদিকে মিংচু যখন কাপড় পাল্টাচ্ছিল তখন সেখানে চলে আসে লু। এটা দেখে মিংচু অনেকটা লজ্জায় পড়ে যায় এবং লুকে বলে ছেলে এবং মেয়ের মধ্যে দূরত্ব বজায় রাখা উচিত। লু মন খারাপ করে বলে, আপনি এগুলো এজন্যই বলছেন কারণ চিংমান যদি এটা জানতে পারে তাহলে রাগ করবে। এতে তখন মিংচু বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আমি চিংমানকে ভালোবাসি, আমি চাই না যে সে রাগ করুক। আর আমি তো তোমাকে বলেছি যে আমি একজনকে ভালোবাসি, তাহলে কেন তুমি আমার পিছনে পড়ে আছো? সেক্টে অনেক ছেলে আছে, তুমি তাদের মধ্যে কাউকে একটা পছন্দ করে নাও। তবে লু বলে, আমি অন্য কাউকে পছন্দ করতে পারবো না, আমি শুধু আপনাকেই ভালোবেসেছি আর আপনাকেই ভালোবাসবো, দরকার হয় সারা জীবন আপনার জন্য অপেক্ষা করব। তখনই সেখানে জিয়াং আসে এবং মেংচুকে বলে চিংমান দেখা করতে এসেছে। এটা শুনে মেংচু খুশি হয়ে যায়। এরপর আমরা ইউকে বসে থাকতে দেখি, ও চোখ বন্ধ করেছিল। তখন সেখানে জিউসি আসে। জিউসি ইউকে টাচ করতে যায়, তখনই ইউ নিজের চোখ খোলে, তবে সামনে কাউকে দেখতে পায় না, অর্থাৎ জিউসি সেখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে দেখা যায় হ্যাভেনে সবাই বুঝতে পারে জিউসির মধ্যে কোনো স্পিরিট নেই, মানে জিউসির স্পিরিট আবারও বেরিয়ে গিয়েছে। লং ইউয়ান মনে করে হয়তো এটা ইউ এর কাজ, তাই এবারও অনেক বেশি রেগে যায়। লিমু ওকে বোঝানোর চেষ্টা করে এটা ইউ করতে পারবে না, তবে লং ইউয়ান কিছুতেই মানতে চায় না এবং বলে এবার ও জিংইউন সেক্টে শেষ দেখেই ছাড়বে। এদিকে আমরা দেখতে পাই জিউসিকে, যে ওই জায়গায় আসে। আসলে জিউসি নিজেই নিজের বডি থেকে বেরিয়ে এসেছিল। জিউসি ইলিউশনে ঘটে যাওয়া সকল ঘটনা মনে করে এবং নিজের পাওয়ার ইউজ করে পাস্টে যাওয়ার চেষ্টা করে।
মানে সময়কে পেছানোর চেষ্টা করে, তবে পারে না। তখন সেখানে সময়ের দেবী শি চলে আসে। জিউসি জিজ্ঞেস করে তুমি কে। শি নিজের পরিচয় দেয় এবং বলে তুমি কি মরতে চাও নাকি? তুমি চাইলেও কখনো সময়কে পেছোতে পারবে না। তবে জিউসি বলে তুমি আমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করো না। আমার পাস্টে গিয়ে অনেক কিছু দেখার বাকি আছে। এতে তখন সে ওকে একটি অফার করে যে ও ওকে অতীত সম্পর্কে সবকিছু দেখাবে। কিন্তু জিউসি এগুলো সহ্য করতে পারবে তো? কখনো কখনো অতীত অনেক বেশি কষ্টদায়ক হয়। জিউসি বলে কোনো ব্যাপার না, আমি দেখতে চাই। এতে তখন সে সেখানে একটি পোর্টাল খোলে এবং জিউসিকে ওর পিছনে আসতে বলে। জিউসিও সেই পোর্টালে ঢুকে যায়। এরপর আমরা লং ইউয়ানকে দেখতে পাই, যে কিনা আটঘাট বেঁধে জিংইয়ন সেক্টকে ধ্বংস করার কাজে নেমে পড়েছিল। লং ইউয়ান স্কাই শেড মিরর বের করে এবং সেটা সামনের দিকে চেলে দেয়, যার ফলে পুরো পৃথিবীতে অন্ধকার নেমে আসে। চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল, যেটা দেখে মানুষরা ভয় পেয়ে যায়। ইউ এটা বুঝতে পারে এবং বাইরে বেরিয়ে আসে। লং ইউয়ান উপর থেকে সবার উদ্দেশ্যে বলে আমরা হচ্ছি ইমমর্টাল, তবে জিংইয়ন সেক্ট আমাদেরকে অপমান করেছে, হেনস্থা করেছে, যার কারণে আমরা পৃথিবীতে বিপর্যয় এনেছি। যতক্ষণ না জিংইয়ন সেক্ট নিজেদের প্রাপ্য শাস্তি পাচ্ছে ততক্ষণ পৃথিবীর উপর থেকে বিপর্যয় যাবে না। চাংতু এসে লং ইউয়ানকে বোঝানোর চেষ্টা করে কেন সে শুধু শুধু মানুষদেরকে বিপদে ফেলছে। তবে এখানে লং ইউয়ান মানুষদেরকে শুধুমাত্র নিজে খেলার পুতুল মনে করছিল। ইউ সবাইকে তৈরি হয়ে নিতে বলে, সেক্টের হয়ে ওদেরকে লড়াই করতে হবে। মাস্টার এবং স্টুডেন্টরা সবাই মিলে বলে যতক্ষণ ওদের দেহে প্রাণ আছে ততক্ষণ ওরা নিজেদের সেক্টকে বাঁচানোর জন্য লড়াই করেই যাবে। এরপর আমরা নিংয়ানকে দেখতে পাই, যে লুকিয়ে লুকিয়ে হ্যাভেন থেকে বের হচ্ছিল ইউ এর সাথে দেখা করবে বলে। তখন সেখানে তংজিন আসে এবং ওর সাথে যেতে চায়। প্রথমে নিংয়ান নিতে রাজি হয় না, তবে তংজিনের জোড়াজড়িতে ও তংজিনকে নিয়ে নেয়। যাওয়ার সময় হঠাৎ করে ফানজিয়াওর সাথে ওদের দেখা হয়ে যায়। ফানজিয়াও জিজ্ঞেস করে তোমরা কি জিংইয়ন সেক্টে যাচ্ছ? উত্তরে নিংয়ান বলে আরে না না, আপনি ভুল বুঝছেন, আমরা তো ঘোরাঘুরি করছিলাম। ফানজিয়াও বলে আচ্ছা, আমি ভেবেছিলাম তোমরা যদি সেখানে যাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এতে নিংয়ান ফানজিয়াওকে ডাকে এবং বলে আসলে আমরা সত্যি সেখানে যাচ্ছিলাম, আপনি কি সত্যি আমাকে সাহায্য করবেন? ফানজিয়াও বলে হ্যাঁ সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। এটা বলেই ফানজিয়াও নিজের হাতে একটি বই আনে। এদিকে লু এখনও মেংজোয়ের পিছন পিছন ঘুরছিল। মেংজো ওকে এভাবে ঘুরতে নিষেধ করে এবং বলে আর কতদিন এভাবে আমার পিছন পিছন ঘুরবে। তখন সেখানে চিংমান আসে এবং লুকে বলে, এটাতে লু রেগে গিয়ে বলে তুমি আমাদের মধ্যে কথা বলার কে? তুমি একটা বাইরের লোক। চিংমান এতে মন খারাপ করে মেংজোকে বলে সত্যি কি আমি বাইরের লোক? মেংজো বলে আরে না না। এটা বলে লুকে নিজের কাজে চলে যেতে বলে এবং চিংমানকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা আমরা লিংকে দেখতে পাই যে ইউ এর কাছে ক্ষমা চায়, কারণ ওই স্তম্ভটা অনেক চেষ্টার পরও ও ঠিক করতে পারেনি। ইউ বলে কোনো ব্যাপার না, এটা অতটাও জরুরি নয়, তুমি শুধু সুয়ানের উপরে একটু নজর রাখো, কারণ আমার ওর উপর সন্দেহ হচ্ছে ও কি করে ওই ইলুশনের ভিতরে ঢুকলো। লিং বলে ঠিক আছে। এটা বলে লিং সেখান থেকে চলে যায়। তখন সেখানে মাস্টার চিংয়ান বেরিয়ে আসে। মূলত এতক্ষণ সে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। ইউ এতে বিরক্ত বোধ করে। তবে মাস্টার চিংয়ান প্রথম প্রথম ভয় পেলেও পরে ইউকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে ওর আর জিওসির মধ্যে কি সম্পর্ক সেটা বলার জন্য। প্রথমে ইউ বলতে রাজি হয় না, তবে মাস্টার অনেক বেশি রিকোয়েস্ট করে। এবার ইউ বলতে রাজি হয়ে যায়। ইউ প্রথমে নিজেদের পাওয়ার সম্পর্কে বলে যে ওর ছিল আগুনের পাওয়ার এবং জিওসির হচ্ছে পানির পাওয়ার, এবং পুরো ব্রহ্মাণ্ডে সত্যির দেবতাদের মধ্যে ওরা দুজনই বেশি শক্তিশালী ছিল, কেউ কারোর থেকে কম ছিল না। ইউ বলে আমি জীবনে অনেক মানুষ যেমন ভালো খারাপ সুন্দর কুৎসিত অনেকের সাথেই মিশেছি, তবে যখন আমি জিওসিকে প্রথম দেখেছিলাম তখনই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপর দেখা যায় যে ইউ একটি বরফের ঘেরা জায়গায় আসে, যেখানে বরফের ভিতরে জিওসি ছিল। ইউ যখনই বরফ টাচ করে বরফ গলে যায় এবং ও প্রথমবারই জিওসিকে দেখে প্রেমে পড়ে যায়। ইউ এসব গল্পই মাস্টার চিংয়ানকে শোনাচ্ছিল। এদিকে আমরা জিওসিকে দেখতে পাই শি যাকে একটি জায়গায় নিয়ে আসে। তখন শি ওকে অতীতে নিয়ে যায়। জিওসি সেই সময় চলে এসেছিল যে সময় ও ইউকে ছেড়ে চলে গিয়েছিল। ইউকে ছেড়ে জিউসি চলে গিয়েছে 3 মাস হয়ে গিয়েছে, তবে ইউ এখনো শোক কাটিয়ে উঠতে পারিনি। ও এখনো মেনে নিতে পারছিল না জিউসি ওকে ছেড়ে এভাবে চলে গিয়েছে। একের পর এক ড্রিঙ্ক করতেই থাকে। তখন সেখানে মেংচিয়ান আসে এবং ওকে আটকায়।
তবে অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে ইউ সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার ইউকে দেখতে আসে এবং মেংচিয়ানকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি বাবা হতে চলেছো। মানে ডাক্তার মনে করেছে হয়তো ইউ এর স্বামী হলো মেংচিয়ান। ডাক্তার আরো বলে যে ইউ নাকি 4 মাস ধরে প্রেগনেন্ট। এটা শুনে সবার সাথে সাথে জিওশিও বেশ অবাক হয়। এরপরই সেই সময় চলে যায় যখন ইউ এর ডেলিভারি হবে। ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ইউ এর একটি ফুটফুটে ছেলে হয়েছিল। ইউ ছেলেটির নাম রাখে শিয়ান। শিয়ান নাম শুনে জিউসির মনে পড়ে লিনতাও একবার ওকে বলেছিল ওর মা ওর নাম শিয়ান রেখেছে। এসব মনে পড়তেই জিউসি বুঝতে পারে তার মানে লিনতাওই হচ্ছে ওর ছেলে। তো এরপর আবারও সময় পাল্টে যায় এবং চলে যায় সেই সময় যখন শিয়ানের 5 বছর বয়স হয়েছিল। শিয়ান এখানে বল নিতে জিউসির কাছে আসে, তবে জিউসিকে দেখতে পায় না। তখন সেখানে কিছু বাচ্চারা চলে আসে এবং শিয়ানকে বুলি করতে শুরু করে, কারণ শিয়ানের বাবা নেই। শিয়ান বলতে থাকে আমার বাবা আছে, সে এখন হ্যাভেনে। বাচ্চাগুলো বলে তার মানে তোমার বাবা মরে গিয়েছে, মরে হ্যাভেনে চলে গিয়েছে। এসব দেখে জিউসি কিছু করতে পারে না। জিউসির মনে পড়ে লিনতাওকে এভাবেই বুলি করা হতো। এরপর সময় আবারও পাল্টে যায় এবং জিউসি চলে আসে সেই সময় যে সময় পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে আগুন জ্বলছে এবং মানুষের লাশ পড়ে আছে। মূলত প্লেগ রোগ এবং যুদ্ধের কারণে এটা হয়েছিল। সবাই গ্রাম থেকে চলে যাচ্ছিল খাবারের অভাবে। তবে কিছু গ্রামবাসী জানতে পারে যে ইউ এর ম্যানশনে নাকি খাবার এবং টাকা রয়েছে, তাই তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ইউ শিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। মেংচিয়ান গ্রামবাসীদের সাথে লড়াই করতে যায়, তবে একা পারছিল না। মেংচিয়ান অনেকটা আহত হয়ে যায়। তখন একজন কাটারি নিয়ে শিয়ানকে মারতে যায়, তবে ইউ এবার নিজের ম্যাজিক ইউজ করে এবং শিয়ানকে বাঁচিয়ে নেয়। তার সাথে আবার জিউসিও শিয়ানের সামনে চলে আসে। তবে যেহেতু এখন এখানে জিউসির কোনো অস্তিত্ব ছিল না, তাই জিউসি কিছুই করতে পারে না। তবে ফোর্সফুলি ম্যাজিক ইউজ করার জন্য ইউ এর শরীর অনেকটা খারাপ হয়ে যায়। এরপর যখন ইউ এর জ্ঞান ফেরে, দেখতে পায় শিয়ানের অনেক বেশি জ্বর এসেছে। মেংচিয়ান এবং ইউ অনেক কষ্টে শিয়ানকে ওষুধ খাওয়ায়। এরপর শিয়ান সুস্থও হয়ে যায় এবং ইউয়ের সঙ্গে অনেক সময় কাটাতে থাকে। এটা দেখে জিউসিরও অনেক বেশি ভালো লাগে। তবে হঠাৎ একদিন রাতে শিয়ান আবারও জ্বরে পড়ে যায় এবং এখন কোনো ওষুধের কাজ হচ্ছিল না। মেংচিয়ান ওষুধ আনতে বাইরে চলে যায়। তখন হালকা করে শিয়ানের জ্ঞান ফেরে এবং ওর মাকে বলে, আমার বাবা কি সত্যি একজন ইমমর্টাল? উত্তরে ইউ বলে, হ্যাঁ, তোমার বাবা 9 হেভেনের অনেক শক্তিশালী একজন ইমমর্টাল, সে তোমার কিছুই হতে দেবে না। ইউ বলে, আমরা যখন হ্যাভেনে চলে যাব তখন আমাদের এরকম দুঃখও থাকবে না। শিয়ান বলে, যদি আমার বাবা একজন ইমমর্টালই হবে তাহলে আমার মধ্যে কেন কোনো শক্তি নেই, কেন আমি মানুষদের মতো? এতে তখন ইউ বলে, কারণ সে চলে যাওয়ার সময় আমার পাওয়ার সিল করে দিয়ে গিয়েছিল। তুমি যখন আমার পেটে ছিলে এই কারণে আমার কোনো শক্তি তুমি অ্যাবজর্ব করতে পারোনি। তবে তুমি চিন্তা করো না, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন অবশ্যই তুমি তোমার পাওয়ারও ফিরে পাবে। তবে শিয়ানের দেহ নিথর হয়ে যায় এবং শিয়ান কোনো কথা বলছিল না। এটা দেখে ইউ অনেকটা ভেঙে পড়ে। জিউসিও অনেকটা কষ্ট পাচ্ছিল, তবে কিছু করতে পারছিল না। এরপর ইউ শিয়ানকে নিয়ে সোজা টেম্পেলে চলে যায় এবং সেখানে গিয়ে প্রার্থনা করতে শুরু করে। ইউ বলে, জিউসি, আমি মেনে নিচ্ছি আমি ভুল ছিলাম, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তবে দয়া করে তুমি ফেরত চলে আসো। তবে ওপাশ থেকে কোনো উত্তরই আসে না। ইউ অনেক কান্না করতে থাকে এবং বলতে থাকে, সব ভুল আমারই ছিল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এসব দেখে জিউসি নিজের পাওয়ার দিয়ে শিয়ানকে ঠিক করার চেষ্টা করে, তবে উল্টো নিজে অসুস্থ হয়ে যায়, কারণ ভাগ্য কখনো বদলাতে পারবে না। কোনো কিছু না দেখে ইউ অনেকটা ভেঙে পড়ে এবং শিয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কষ্টে ইউ এর চোখ দিয়ে পানির বোতলে রক্ত ঝরছিল। এই সময় জিউসি নিজেকে সবচেয়ে অসহায় মনে করছিল, কারণ চাইলেও কিছুই করতে পারছিল না, এমনকি কাউকে টাচও করতে পারছিল না। ইউ সেখান থেকে শিয়ানকে নিয়ে চলে যায়। এদিকে ইউ মাস্টার চিংয়ানকে সকল গল্পই শোনাচ্ছিল। মাস্টার চিংয়ান বলে, তো তোমার ছেলে কি হয়েছিল? ইউ উত্তরে বলে, সে মাত্র 6 বছর বয়সে প্লেগ রোগে মারা গিয়েছিল। মাস্টার চিংয়ান বলে, ও আচ্ছা, তাহলে এই কারণে তুমি জিউসিকে মারতে যাও? ইউ বলে, না, এরপরও আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, গল্প এখনো শেষ হয়নি। আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টদায়ক কি? সেটা হলো অমরত্ব। এরপর গল্প আবারও পাস্টে চলে যায়, যেখানে ইউ শিয়ানকে কোলে করে নিয়ে যাচ্ছিল। তবে তখনই সেখানে গ্রামবাসীরা চলে আসে। সেদিন ওরা ইউকে ম্যাজিক ইউজ করতে দেখেছে, এই জন্য মনে করছে ইউ কোনো ডেমন এবং ওরা সবাই মিলে
ইউকে মারার জন্য যেতে থাকে। জিউসি ওদেরকে আটকানোর চেষ্টা করে, তবে পারে না। সবাই মিলে ঘিরে ধরে ইউকে মারার জন্য, তবে মেংজিয়ান এসে ইউকে কোনো মতে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর দেখা যায় শিয়ানকে কবর দিয়ে দেওয়া হয়। ইউ এখানে এতটাই ভেঙে পড়েছিল যে সেখানেই পাথর হয়ে যায়। তবে তখন একটি তীর এসে মেংজিয়ানের বুকে লাগে। আসলে ওই গ্রামবাসীরা সেখানেও চলে এসেছে ওদেরকে মারার জন্য। মেংজিয়ান ওদের সাথে লড়াই করার চেষ্টা করে, তবে পারছিল না। এটা দেখে ইউ মেংজিয়ানকে বাঁচানোর জন্য ম্যাজিক ইউজ করে এবং মেংজিয়ানকে বাঁচাতে সেখানে যায়। এতে গ্রামবাসীরা উল্টো ওকে মারতে শুরু করে। মেংজিয়ান এটা দেখে ইউকে বাঁচানোর জন্য সব আঘাত নিজের উপরে নিচ্ছিল। এটা দেখে ইউ আর নিজেকে সামলে রাখতে পারে না এবং জোরে চিৎকার করে ওঠে, যার জন্য গ্রামবাসীরা সবাই দূরে ছিটকে যায় এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে মেংজিয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। মেংজিয়ান বলে, মাস্টার, আমার দেখা সবচেয়ে ভালো গড হচ্ছেন আপনি। এটা বলেই মেংজিয়ান সেখানে মারা যায়। ইউ দুজনের মৃত্যু কিছুতেই সহ্য করতে পারছিল না এবং কষ্টে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এসব কিছু জিওশিও দেখছিল। সে জিওশিকে বলে, এখানেই সবকিছু শেষ নয়, এখনো দেখার বাকি আছে। এটা বলেই সময় আবারও চলে যায় আরেক জায়গায়, যেখানে গ্রামবাসীরা ইউকে ধরে রেখেছিল এবং সবার সামনে ওকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। তবে ইউয়ের কিছুই হয় না, যার কারণে এবার সবাই মিলে ইউয়ের হাত পা বেঁধে ওকে মাটি চাপা দিয়ে দেয়। জিওশির এসব দেখে অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু ওর কিছু করার ছিল না। কিছুক্ষণ পর সেখানে একটি লোক আসে এবং সেখান থেকে ইউকে বের করে। এরপর ইউয়ের কাছে একটি বই দেয়। ইউ সেই বইয়ের ভিতরে একটি ফরমেশনের বিষয়ে জানতে পারে, যেটার দ্বারা ও নিজের ছেলেকে বাঁচাতে পারবে। এবার ইউ মাস্টার চিংয়ানকে ওই বইয়ের বিষয়ে বলছিল, যেখানে ওই ফরমেশনের দ্বারা ও নিজের ছেলেকে আবারও বাঁচিয়ে তুলবে। তবে ওর মনে হচ্ছিল জিউসি ওকে এতে বাধা দেবে, তাই প্রথমে জিউসির সাথে ভালোবাসার অভিনয় করে এবং জিউসিকে বিয়ের দিন মেরে সিল করে দেয়, যাতে জিউসি ওকে আটকাতে না পারে এবং ওর প্ল্যানে ব্যাঘাত না ঘটাতে পারে। এরপর ইউ সেই ফরমেশন ইউজ করে এবং শিয়ানের স্পিরিটগুলোকে একজোট করে। তবে তখনই হ্যাভেনে থাকা একটি পিলার ওই স্পিরিটগুলোর উপরে পড়ে এবং সেখানেই শিয়ানের স্পিরিট ধ্বংস হয়ে যায়। মূলত এটা ছিল জিউসির কাজ। জিউসি তো আর এসব বিষয়ে জানতো না। জিউসি সেখানে এসে ইউকে বকা দিতে থাকে। ইউ বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুমিই ছিলে। এটা বলেই সেখানে আত্মহত্যা করে নেয়। এবার এগুলো দেখে জিউসি বুঝতে পারে ও কত বড় ভুল করেছে এবং ওর নিজের উপরেই রাগ হতে থাকে। ইউ এসব মাস্টার চিংয়ানকে বলে, তবে তখন ইউ এর কিছু একটা হতে থাকে। ইউ কিছু একটা আঁচ করে। এরপরই আমরা দেখতে পাই লং ইউয়ান আসে 4জন পূর্বপুরুষ দেবতার কাছে এবং তাদের কাছে সাহায্য চায়, যাতে তারা তাকে সাহায্য করে লর্ড ইউকে মারার জন্য। কাল তারা সৈন্য নিয়ে যুদ্ধের জন্য যাবে। এতে দেবতারা রাজি হয়ে যায় লং ইউয়ানকে সাহায্য করতে। এদিকে লিং তো সুয়ানের পিছুই ছাড়ছিল না। যেখানে সুয়ান যাচ্ছিল সেখানেও যাচ্ছিল। সুয়ান জিজ্ঞেস করে, তুমি আমার পিছু কেন ছাড়ছ না? লিং মনে মনে বলে, যদি আমি সবসময় তোমাকে এভাবেই দেখতে পারতাম তাহলে এভাবেই দেখে যেতাম। এরপর লিং সুয়ানকে বলে, তুমি লর্ড ইউকে পছন্দ করো আমি জানি, তবে সেই আশা মন থেকে ঝেড়ে ফেলো, কারণ লর্ড ইউ এর মনে অন্য কেউ আছে। তুমি কোনো চান্স পাবে না। তবে এসব বিষয়ে সুয়ান লিংয়ের সাথে কথা বলতে চায় না। তখনই নিজের হাতে একটি সুতো দেখতে পায় এবং জিজ্ঞেস করে, এটা কি? এতে তখন লিং বলে, এটা হচ্ছে আমার ভাগ্যের সুতো, যেটা আমি তোমার সাথে জুড়ে দিয়েছি। সুয়ান লিংকে বলে, তাড়াতাড়ি এটা ছাড়িয়ে দাও। তবে লিং এতে রাজি হয় না। এরপর আমরা জিয়াং এর বাবাকে দেখতে পাই, যে কিনা জিংইউন সেক্টরের দিকে যাচ্ছিল জিয়াংকে সেখান থেকে নিয়ে আসার জন্য, কারণ এত বিপদে সে জিয়াংকে রাখতে চায় না। তবে তখনই তাদের ঘোড়ার গাড়িটি আটকে যায় এবং কিছুতে গর্ত থেকে উঠছিল না। তখনই সেখানে নিংইয়ান এবং তংজিন চলে আসে। ওরা বলে, আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে তার বদলে আমাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। জিয়াংয়ের বাবা বলে, তোমরা কি আমার সাথে মজা করছো? দেখো এখন মজার মুডে আমি নেই। নিংইয়ান বলে, আপনি শুধু দেখুন। এটা বলে ও এক হাত দিয়ে সেই ঘোড়ার গাড়ি উঠিয়ে দেয়। এতে তো জিয়াংয়ের বাবা পুরোই অবাক হয়ে যায়। নিংইয়ান বলে, তো এখন চলুন, আমাকে আপনি জিংইউন সেক্টে যাওয়ার পথ দেখিয়ে দেবেন। এটা বলেই নিংইয়ান জিয়াংয়ের বাবাকে নিয়ে উড়ে যায়। জিয়াংয়ের বাবা তো এতে পুরোই ভয় পেয়ে যায় এবং অনেকটা অবাকও হয়। পরের দিন দেখা যায় জিংইউন সেক্টের সকল স্টুডেন্টরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউও নিজেকে তৈরি করে নেয়। এদিকে লং ইউয়ানও সবাইকে প্রস্তুতি নিতে বলে, কারণ এখন তারা যাবে লর্ড ইউকে মারার জন্য এবং তাদের সাথে 4জন দেবতাও যাবে।
তবে তখনই সেখানে জিউসি চলে আসে এবং সবাইকে ধমক দিয়ে বলে, আমার আদেশ ছাড়া তোমাদের এরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস হয় কি করে? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কেউ ইউকে বা জিনিয়ন সেটকে ছোঁয়ার সাহসও করবে না। এরপর দেখা যায় সাথে সাথে পৃথিবীতে আবারও আলোকিত হয়ে যায়। সবকিছু আগের মতো ঠিক হয়ে গিয়েছিল, যেটা দেখে ইউ নিজেও বুঝতে পারে যে এখন কোনো যুদ্ধ হবে না, বরং ওরা যুদ্ধের জন্য আসবে না। তখনই সেখানে নিংয়ান এবং তংজিন চলে আসে। নিংয়ান এবং তংজিন তাড়াতাড়ি ইউ এর কাছে যায়। তংজিন তো এসে বলে, আমার খুব খিদে পেয়েছে, অনেক দিন হয়েছে তোমার হাতের রান্না খাই না। এরপর তংজিনকে খাবার খেতে দেওয়া হয়। নিংয়ান ইউকে বলে যে সব কিছুর পিছনে জিউসির কোনো হাত নেই, কারণ জিউসির ভিতরে তো ওনার কোনো স্পিরিটই ছিল না। ইউ এটা শুনে অবাক হয় যে জিউসির ভিতর থেকে স্পিরিট বেরিয়ে গিয়েছে, কিন্তু ও তো কিছুই করেনি। তাহলে নিশ্চয়ই জিউসি নিজের ইচ্ছাই বেরিয়েছে। এখানে নিংয়ান আরও বলে, যখন প্রথমবার সে কোমা থেকে বেরিয়ে এসেছিল তখন সবাইকে এটা আদেশ দিয়েছিল যাতে কেউ আপনাকে টাচ করারও সাহস না করে এবং সে নাকি আপনাকে মানাবে। তবে লং ইউয়ান তো লর্ড জিউসির কথাও মানতে রাজি না। যখন সে কোমাতে ছিল তখনই সে সব কিছু করেছে। এটা বলে নিংয়ান লং ইউয়ানকে অনেক গালি দিতে থাকে। এসব শুনে ইউ অনেকটা অবাক হয়। এরপর নিংয়ান একটি বাক্স নিয়ে লিং এর কাছে দেয়, যেটা ফানজিও ওর জন্য পাঠিয়েছিল। এরপর আমরা জিউসিকে দেখতে পাই যে লর্ড লাইব্রেরিয়ানের কাছে যায় এবং দুইজন লোককে দেখিয়ে বলে তাদের ভাগ্যের বই দিতে। তবে প্রথমে লাইব্রেরিয়ান রাজি হতে চায় না। এতে জিউসি তাকে মদের লোভ দেখায়, যেটাতে সে রাজি হয়ে যায়। এদিকে লিং যখনই ফানজিওর পাঠানো ওই বক্সটা খোলে তখনই তার ভিতরে একটি ফুল দেখতে পায় এবং ওই ফুলের গন্ধ শুঁকে লিংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। লিংয়ের মাথা ঘুরতে শুরু করে। লিংকে এই অবস্থায় দেখে সুয়ান তাড়াতাড়ি ওকে কোলে করে ইউ এর কাছে নিয়ে যায়। ইউ নিংয়ানকে ডাকে এবং চেক করতে বলে। নিংয়ান চেক করে বলে ওকে নাইটমেয়ার ফুল দেওয়া হয়েছে, যে ফুলের কারণে 7 দিন যদি এভাবে চলে তাহলে সে মারা যাবে। এর একমাত্র অ্যান্টিডোট শুধুমাত্র লর্ড ফানজিয়াওর কাছে আছে। এতে ইউ বুঝতে পারে ফানজিয়াও নিজের মেয়েকে পাওয়ার জন্য এসব করেছে। তবে সুয়ান বলে, এটা হয়তো আপনার জন্য পাতা কোনো ফাঁদ। আপনি লিংকে ওখানে দিতে যাবেন, সেই সুযোগে ওরা আপনাকে শেষ করে দেবে। ইউ বলে, কারোর কি ক্ষমতা আছে আমাকে শেষ করার? তবে সুয়ান বলে, সেখানে তো জিউসিও আছে, হয়তো সেটা তারই প্ল্যান। এরপর আমরা তংজিনকে দেখতে পাই যে বসে বসে একটা একটা করে বান গুনছিল এবং সেগুলো খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন সেখানে জিয়াং আসে এবং তংজিনকে বলে, বা অনেক কিউট বাচ্চা তো তুমি, আমাকে একবার ভাই বলে ডাকো, তাহলে তোমাকে আমি আরও বান দেবো। তবে তংজিন ওর কোনো কথায় পাত্তা দেয় না এবং নিজের মুখ হা করে সেই বানগুলো এক গ্রাসে গিলে ফেলে, যেটা দেখে জিয়াং অনেকটা ভয় পেয়ে যায় এবং তংজিন ওকে ভয় দেখাতে থাকে। মাস্টার চিংয়ান ওকে দেখে ভয় পেয়ে যায়। রাত হলে মাস্টার চিংয়ান আবারও গল্প করার জন্য ইউ এর কাছে যায় এবং সেখানে গিয়ে বলে, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে তোমার আর জিউসির মধ্যে সবকিছু ঠিক করে দিতাম। এতে তখন ইউ বলে, এটা কখনোই সম্ভব না। মাস্টার চিংয়ান ওকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, জিউসি সত্যি তোমাকে ভালোবাসে, না হলে দেখো এখনো তো তোমার উপরে কোনো আঁচই আসতে দেয়নি সে। ইউ বলে, আমিও অবাক হচ্ছি যে এখনো তারা কিছু করছে না, তবে হয়তো তারা অন্য কোনো বড় প্ল্যান করছে আমাকে মারার জন্য। এতে মাস্টার চিংয়ান ওকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তুমি তো তার সাথে লাভ ট্রায়ালেও গিয়েছিলে, তোমার কি সত্যি মনে হয় যে সে এতটাই হার্টলেস? আমি মানছি তোমার অনেক কষ্ট, তুমি নিজের ছেলেকে হারিয়েছো, সব কিছু হারিয়েছো, কিন্তু এর জন্য কি জিউসি সত্যি মৃত্যু ডিজার্ভ করে? তোমারও একবার জিউসির বিষয়ে ভাবা উচিত। জিউসিও তো ওর বাবাই ছিল, তাই না? আর তুমি এটা কিছুতেই অস্বীকার করতে পারবে না যে তুমি জিউসিকে ভালোবাসো না। ইউ কিছু বলতে যাবে, তবে মাস্টার চিংয়ান ওর মুখ আটকে দেয় এবং বলে, আমি যা বলছি তাই শোনো। তুমি সত্যি ওকে অনেক ভালোবাসো। যদি তুমি তাকে ভালো নাই বাসতে তাহলে তার উপরে কি করে অভিমান করতে? কথায় আছে, তার উপরে অভিমান করা হয় যাকে ভালোবাসা হয়। ইউ এতে চুপ হয়ে যায়। এভাবেই গল্প করতে করতে মাস্টার চিংয়ান সেখানে ঘুমিয়ে যায় এবং ইউ মাস্টার চিংয়ানের কথা ভাবতে থাকে। এরপর আমরা জিউসিকে দেখতে পাই, যেখানে ওই লাইব্রেরিয়ান অনেক খুঁজে ওদের বই পেয়েছিল এবং বলে এদের মধ্যে হচ্ছে একজন মানুষ এবং একজন ইমমর্টাল, যারা কিনা 600 বছর আগে মারা গিয়েছিল, যখন ইমমর্টাল লর্ড চিশু লেই নামে একটি বার্ডের সাথে লড়াই করেছিল। ওই যুদ্ধের ফলে অনেকে আহত হয়েছিল এবং অনেকে মারা গিয়েছিল, এরাও তাদের মধ্যে একজন। জিউসি বলে, তার মানে আপনি বলতে চাইছেন এদের মধ্যে কেউই পুনর্জন্ম নেয়নি?
এতে লাইব্রেরিয়ান বলে, হ্যাঁ ঠিক ধরেছেন, কারণ ওই যুদ্ধে তাদের পুরো অস্তিত্বই ধ্বংস হয়ে গিয়েছিল, এই কারণে তারা আর পুনর্জন্ম নিতে পারেনি। এরপর জিওসি আবারও শিয়ের কাছে আসে এবং শিকে বলে, আমি আবারও অতীত দেখতে চাই, সেই সময় যেতে চাই যে সময় আমি ইউকে ছেড়ে চলে গিয়েছিলাম। শি বলে, আর কত নিজেকে এভাবে কষ্ট দেবে? তবে জিওসি বলে, যা বলেছি তাই করো। এরপর আমরা জিংইউন সেক দেখতে পাই, যেখানে সবাই এটাই চিন্তা করছিল কে 9 হেভেনে যাবে লিংকে নিয়ে। তখন মাস্টার চিংয়ান মাস্টার উইয়ের কাছে যায় এবং অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে ওকে ওখানে পাঠানো হয়। অনেক রিকোয়েস্ট করার ফলে মাস্টার উইও রাজি হয়ে যায় এবং ওকে হ্যাভেনে পাঠিয়ে দেয়। মাস্টার চিংয়ান যখন সেখানে পৌঁছায় তখন সেখানে লং ইউয়ান আসে। লং ইউয়ান ওকে দেখে অনেকটা রেগে যায়। তবে এখানে মাস্টার চিংয়ান বলে, আমি এখানে শান্তির জন্য এসেছি, জিউসিকে বোঝাতে এসেছি যাতে সে ইউর সাথে সম্পর্ক ঠিক করে নেয়, তাই তুমি আমাকে তার সাথে দেখা করাতে নিয়ে যাও। লং ইউয়ান কিছু একটা ভাবে এবং বলে, আচ্ছা তুমি আমার সাথে এসো। এদিকে ইউ মাস্টার উইয়ের সাথে কথা বলছিল, যেখানে ইউ বলে, আমার মনে হচ্ছে দিন দিন আমার এবং জিউসির মধ্যে কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে, সবকিছু কি করে কোইন্সিডেন্ট হতে পারে। ইউ সেই বইটি দেখায় যেখানে ওই ফরমেশনটি দেওয়া ছিল, যে ফরমেশন দ্বারা ও নিজের ছেলেকে বাঁচাতে পারত, এবং তার সাথে ওখানে অনেকগুলো অস্ত্রের নামও লেখা ছিল, যেগুলো দিয়ে জিউসিকে খুব সহজেই মারা যাবে। ইউ এখন পর্যন্ত নিজেও জানে না যে ওই ইমমর্টাল কে, যে কিনা ওকে এই বইটি দিয়ে গিয়েছিল। সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এই সব কিছুই কি একটি কোইন্সিডেন্ট না? ও ছাড়া জিউসিকে অন্য কেউ মারতে চায়, তাই হয়তো ওদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। মাস্টার উই বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনাকে তেমন মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে। এদিকে দেখা যায় লং ইউয়ান চিংয়াংকে নিয়ে একটি জায়গায় আসে এবং বন্দি করে দেয়। চিংয়াং বলে, তুমি এসব কি করছো? আমি তো এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। লং ইউয়ান বলে, কিসের শান্তি? তোমার লর্ড শিলিং তো আমার লর্ড জিউসিকে মারতে চায়, আর আমি এটা কিছুতেই হতে দেব না। এটা বলে ও থান্ডার স্ট্রাইক মারতে থাকে চিংয়াংয়ের উপরে, এবং এক পর্যায়ে চিংয়াংয়ের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। সেখান থেকে লং ইউয়ান বেরিয়ে আসে এবং গার্ডদেরকে বলে, এখানে যে চিংয়াং নামে কোনো ব্যক্তি এসেছিল সেটার জন্য অন্য কেউ না জানতে পারে। পরের দিন সকালবেলা দেখতে পাই জিয়াং সেক থেকে বাইরে বের হয়, তখনই উপরে মাস্টার চিংয়াং এর বডি ঝুলে থাকতে দেখে। এটা দেখে জিয়াং ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো সেক নিস্তব্ধ হয়ে যায়। মাস্টার চিংয়াং এর এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। ইউরও অনেকটা খারাপ লাগে। ইউ মাস্টার চিংয়াং এর কাছে যায় এবং বলে, প্রথমে তার ফিউনারেলের আয়োজন করা হোক, এরপর বাকি যা হবে দেখা যাবে। অন্যদিকে জিওসি আবারও অতীতে চলে এসেছিল এবং এটা সেই সময় ছিল যখন ইউ শিয়ানের স্পিরিটগুলো একত্রিত করছিল। সেখানে জিওসি ওই ইমর্টালকে দেখতে পায় যে ওই বইটি ইউকে দিয়েছিল। জিওসি শিকে বলে, তুমি কি তার অতীত সম্পর্কে আমাকে কিছু দেখাতে পারবে? তবে শি নিষেধ করে দেয়, কারণ এটা তার অতীত। ওই অতীত সম্পর্কে জানার জিওসির কোনো অধিকার নেই। পরের দিন দেখা যায় যে ইউ পুরো সেক্টর স্টুডেন্টদেরকে একত্রিত করে এবং সবাইকে তৈরি হয়ে নিতে বলে, কারণ ওরা হ্যাভেনে অ্যাটাক করবে। এখানে জিয়াং বলে, আমি কোথাও যেতে পারবো না, কারণ আমি তো অনেক বেশি দুর্বল এবং আমি উঠতেও পারি না, আমার বমি পায়। এতে ইউ বলে, তাহলে তোমাকে সবার আগে যেতে হবে। এটা বলেই ও এক ঝটকায় জিয়াংকে হ্যাভেনে পাঠিয়ে দেয়। তবে জিয়াং কিছুতেই ভিতরে ঢুকতে পারছিল না, কারণ সেখানে ব্যারিয়ার দিয়ে ঘেরা ছিল। জিয়াং ডাকতে শুরু করে এবং বলে, হ্যাভেনে যারা আছো বেরিয়ে আসো, খুব শীঘ্রই আমার মাস্টার আসছে এবং সে তোমাদেরকে শেষ করে দেবে। এসব শুনে লং ইউয়ান রেগে যায় এবং যেতে চায়, তবে লিমু ওকে আটকে দেয় এবং বলে আর কোনো ভুল না করতে। তখনই সেখানে চলে আসে ইউ। ইউ খুব সহজে ব্যারিয়ার ভেঙে ভিতরে চলে যায় এবং সেখানে থাকা সবাইকে বলে লং ইউয়ানকে ওর হাতে হস্তান্তর করতে, না হলে ওকে ওর যোগ্য শাস্তি দিতে, কারণ ও মাস্টার চিংয়াংকে মেরে ফেলেছে। অনেক পাপ করেছে লং ইউয়ান, তাই ওকে শাস্তি পেতে হবে। আর যদি ওরা এটা না করে তাহলে পুরো হ্যাভেনিও ধ্বংস করে দেবে। লং ইউয়ান রেগে যায় এবং বলে, তুমি আমাকে মারতে যাচ্ছ? ইউ বলে, আমি তোমাদেরকে আবারও বলছি, যদি তোমরা বাঁচতে চাও তাহলে লং ইউয়ানকে যোগ্য শাস্তি পেতে দাও। আমি তোমাদেরকে কাল পর্যন্ত সময় দিচ্ছি। এটা বলেই যখন ইউ চলে যাবে তখন ফানজিয়া ওকে ডাকে এবং বলে, 5 দিন হয়ে গেছে, তুমি আমার মেয়েকে এখনো দিলে না। ইউ বলে, যদি নিজের মেয়েকে তুমি বাঁচাতেই চাও তাহলে নিজে জিংইউন সেক্টরে আসো। এটা বলে সেখান থেকে ইউ চলে যায়। তবে ইউ জিয়াংকে সেখান থেকে নেয় না। স্বর্গীয় দূত ইউর সাথে কথা বলতে আসে, তবে ইউ ওকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যাতে স্বর্গীয় দূত ওকে এখানে আটকাতে না আসে,
কারণ যা হওয়ার অলরেডি হয়েছে এবং যা করবে ইউ সেটা কেউ আটকাতে পারবে না। স্বর্গীয় দূত বলে, কিন্তু তুমি যা করছো ভুল করছো। এতে ইউ বলে, আচ্ছা তাহলে আপনি তখন কোথায় ছিলেন যখন স্কাই শেড মিরর দিয়ে লং ইউয়ান পুরো পৃথিবী অন্ধকার করে দিয়েছিল এবং শুধু শুধু নিরীহ মানুষদের উপরে অত্যাচার করেছিল? তো এটাই কি আপনাদের হ্যাভেনের নিয়ম? এতে স্বর্গীয় দূত চুপ হয়ে যায়। ইউ আরও বলে, তখন আপনি কোথায় ছিলেন যখন মাস্টার চিংয়াংকে অনেক নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল? স্বর্গীয় দূত বলে, কিন্তু তুমি যা করছো তা ঠিক করছো না। এতে ইউ বলে, আপনি চুপ করুন, কাল অবধি আমাকে সময় দিন এবং দেখতে থাকুন কি কি হয়, তখন আপনি আসল কাহিনী বুঝতে পারবেন। এতে স্বর্গীয় দূত রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি তোমাকে একটি চান্স দিচ্ছি। তো এখানে আজকের পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে।